গ্রামে রূপমতী নামে একজন মেয়ে তার বাবার সাথে বাস করত। রূপমতীর মা ছিলেন না, এই জন্যে যখন ওর বাবা কাজে চলে যেত ওখানে বাড়িতে ও একাই থাকত। একদিন রূপমতী তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে মা এনে দাও, না হয় একটা গরু এনে দাও, সারাদিন একা বসে বসে বোর হয়ে যাই আমি। মা, আমার বয়স অনেক হয়ে গেছে, এবার মাও তো নেই, আর এই বয়সে আমার সাথে কেই বা বিয়ে করবে বলো? কিন্তু তোমাকে একটা গরু এনে দিতে পারি। প্রতি রবিবার গ্রামে পশু পাখির বাজার বসতো। বাজার থেকে বাবা ওখান থেকে একটা গরু কিনে আনে। দারুণ বাবা, খুব সুন্দর গরু এনেছো, আমি ওকে মুন্নি বলে ডাকবো। এবার রূপমতী বাড়িতে আর একা থাকে না, ও সারা দিন মুন্নির সাথে খেলা করতে থাকে। কখনো ওকে ঘাস খাওয়ায়, কখনো ওকে দুধ দোয়ায়, কখনো ওকে কবিতা পড়ে শোনাতো। রূপমতীর বাড়ির পেছনেই শেঠ আর শেঠানি বাস করত। রূপমতীর গরু মুন্নি খুব শয়তান ছিল, ও যখনই সুযোগ পেত ও গ্রামে এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। একদিন দুপুরে রূপমতীর খুব ঘুম চলে আসে। তখন মুন্নি শেঠানির পরিষ্কার ঘরে গিয়ে গোবর করে আসে। ওখানে গিয়ে শেঠানি যখন ঘুম থেকে ওঠে ওনার খুব রাগ হয়। উনি এদিক সেদিক না দেখে মুন্নিকে লাঠি দিয়ে খুব মারতে শুরু করে। যখন মুন্নির চিৎকারের আওয়াজ রূপমতীর কানে আসে তখন সে ঘুম থেকে উঠে পড়ে। রূপমতী দৌড়ে দৌড়ে শেঠানির বাড়িতে পৌঁছয়। আরে আরে জেঠিমা থামুন, কি করছেন, ও মরে যাবে। নিয়ে যায় ওকে এখান থেকে, পরে যদি আবার আমার বাড়ি নোংরা করে তাহলে আমি ওকে ছাড়বো না। রূপমতী কাঁদতে কাঁদতে মুন্নিকে নিয়ে বাড়ি ফেরে। মুন্নির একটা শিং ভেঙে গিয়েছিল, মনে হয় ওকে এখন খুঁটিতে বেঁধে রাখতে হবে। রূপমতী মুন্নির ওষুধপত্র লাগিয়ে দেয় আর একটা খুঁটি পুঁতে মুন্নিকে সেই খুঁটির সাথে বেঁধে দেয়। এবার আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবো, কারণ ও আর কোথাও পালাতে পারবে না। একদিন রূপমতীর বাড়িতে ডাকঘর থেকে পিয়ন চিঠি নিয়ে আসে। কি হয়েছে মা, কার চিঠি? বাবা, শহর থেকে কাকার চিঠি এসেছে, পরের মাসের 24 তারিখে প্রীতির বিয়ে ঠিক হয়েছে। রূপমতী কিছুদিন পর তার কাকার মেয়ের বিয়েতে চলে যায়। দেখো মুন্নি, ব্যাস 2 দিনের ব্যাপার, এই রইল বিচালি, খেয়ে নিস, আর এই রাখা হলো জল, এটাও খেয়ে নিস। যখন রূপমতী আর তার বাবা চলে যায় তখন মুন্নি টেনে টেনে তার খুঁটি উখড়ে ফেলে আর গ্রামে এদিক সেদিক ঘুরতে লাগে। ও দেখে যে শেঠ আর শেঠানি নিজের ঘরে ঘুমোচ্ছিল। মুন্নি তাদের বাড়িতে ঢোকে আর দুজনের মুখের ওপর গোবর করে দেয়। 2 দিন পর যখন রূপমতী বাড়িতে ফেরে তখন সে দেখে যে খুঁটি উপড়ে পড়ে আছে। বাবা, মুন্নি কোথায় গেল? দুজন মিলে গ্রামে মুন্নিকে খোঁজ করতে লাগলো। আরে চাচা, আমাদের গরু। বাবা, তোমার গরু শেঠ শেঠানিনে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে। রূপমতী আর তার বাবা এটা শুনে খুব দুঃখ পেল। তারপর ওরা শেঠ শেঠানির বাড়িতে পৌঁছলো। এটা আমি কি শুনছি শেঠজি, আপনি আমাদের গাইকে মেরে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেছি, কারণ আমাদের মুখের উপরে গোবর করেছিল, সেই জন্য মেরে ফেলেছি। এটা আপনি ঠিক করেননি শেঠজি, আমি পঞ্চায়েতে গিয়ে নালিশ করব, আর আমি আপনাকে সাজা পাওয়াবো। নালিশ ফালিশ করে কোনো লাভ নেই। নিয়ম হচ্ছে যদি গরু মেরে ফেলা হয় তাহলে তার বদলে একটা গরু দাও। আমি তোমার জন্য একটা নতুন গরু কিনে এনেছি, ওই দেখো। আমাদের গায়ে এরকম ছিল না, এটা একটা বুড়ি গায়ে, কোথা থেকে তুলে নিয়ে এসছেন? দেখো, বেশি পকর পকর করো না, গরুর বদলে গরু দিচ্ছি, সেটা নিয়ে বেরিয়ে যাও। আমার সঙ্গে শত্রুতা করলে তাহলে মনে রেখো তোমারও একটা মেয়ে আছে, বুঝলে? কি করবে তুমি আমার সঙ্গে, বলো তো? চল মা, এরকম মানুষের সঙ্গে কথা বলা উচিত না। রূপমতী আর তার বাবা বুড়ো গরুটাকে বাড়িতে নিয়ে আসে। বাবা, আমি মুন্নিকে ফিরে পেতে চাই। মা, মুন্নি তো ওকে আর ফিরিয়ে আনতে পারবো না, এই বুড়ি গাইকেই আমরা এখন ভালোবেসে পালন করব।
রূপমতী আর তার বাবা দুর্বল গরুর খুব সেবা যত্ন নেয় ও শরীর এবার ভালো হয়ে ওঠে। একদিন রূপমতী গরুর দুধ দোয়াতে লাগলো। বাবা, তাড়াতাড়ি এদিকে এসো, গরু তো দুধের বদলে সোনা দিচ্ছে। আরে, এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পর সোনা বালতিতে জমে পুরো আসল সোনায় পরিণত হয়। খুব ভালো লাগছে বলিস তো মা, এরকম একটা সোনা দেওয়া গরু পেয়ে। সোনা দেওয়া গরুর সাহায্যে রূপমতী খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে ওঠে। আরে, আমাদের কপালটাই খারাপ, তুমি কত বোকা লোক। ওই বুড়ো গরু যেটা তুমি রূপমতীকে দিয়েছিলে সে সোনার দুধ দিচ্ছে। যদি ওই গরু আমাদের কাছে হতো এতক্ষণে আমরা অনেক বড়লোক হয়ে যেতাম। সেট সোনা দেওয়া গরু ফিরিয়ে আনার কথা ভাবতে লাগে। সে রবিবারের বাজার থেকে একটা ভালো গরু কিনে আনলো আর সেটাকে নিয়ে রূপমতীর বাড়িতে পৌঁছে গেল। কি হয়েছে জ্যাঠাবাবু, আপনি আমাদের কাছে কেন এসেছেন? বাবা বাড়িতে আছে মা? না, কাজে গেছেন। আমি আমার বুড়ো গাইটা ফিরত চাই। ওই হচ্ছে আমার মায়ের সমান। তুমি ওর বদলে তোমাকে একটা স্বাস্থ্য আর ভালো গরু দিতে পারি। আচ্ছা, এখন যখন আমরা বুড়ো গরুর সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুললাম আর সেটা সোনার দুধ দিতে থাকে, তখন তোমার ওটা ফেরত চাই? না, ওটা হবে না। আর একবার ভেবে দেখ, তোমার বাবা ছাড়া তোমার এই দুনিয়ায় আর কেউ নেই। যদি ওনার কিছু একটা হয়ে যায় তাহলে? রূপমতী ভয় পেয়ে যায়। সেট সোনা দেওয়া গরুকে তার সাথে নিয়ে যায়। বাড়ি নিয়ে যেতেই সেট দুধ দোয়াতে শুরু করে। আরে, এটা কি করে সম্ভব? এ তো একটা ফোঁটাও দুধ দিচ্ছে না। আরে, আজ তো মনে হয় দুধ দুইয়ে নিয়েছে, তাই কালকে সকালে আবার চেষ্টা করো। ওই রাতে সেট আর সেঠানি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তারা ওঠে তখন ওনারা দেখেন যে গরু সারা ঘরে 2 ফুট অবধি গোবর করে দিয়েছে। সেঠ আর সেঠানি বিছানা ছেড়ে বাইরে যাবার চেষ্টা করে, কিন্তু দুজনেই গোবরের মধ্যে ফেসে যায় আর দুজনেই দম আটকে মরে যায়। তাই তো কথায় বলে, যে অন্যের সাথে খারাপ করে তার শেষটাও খুবই খারাপ হয়। মেহেন্দিপুর গ্রামে কিষণ নামের একজন ধোপা ছিল। কিষণের কাছে একটা মহিষ ছিল যাকে ও কালী বলে ডাকতো। কালী প্রতিদিন 20 লিটার দুধ দিত। কিষণ দুধ দিয়ে ক্যানে ভরে নিত। সারদা, আমি দুধ পৌঁছতে যাচ্ছি, কালীকে চারা খেতে দিয়ে দেবে জানো। হ্যাঁ গো, দিয়ে দেব। কিষণ মোটরসাইকেলে চেপে শহরে দুধ দিয়ে আসতো। কিষণের বউ কালীর গোবর একটা তসলায় জমা করত আর তা দিয়ে ঘুঁটে তৈরি করত। কিছু ঘুঁটে বিক্রি হয়ে যেত আর যেগুলো বেঁচে যেত সারদা তা দিয়ে বাড়িতে রান্নার কাজে লাগাতো। কিষণ আর সারদা কালীকে খুব বেশি ভালোবাসতো, কারণ কালী তাদের জীবনের আধার ছিল। কখনো যদি কালীর দুধ বেঁচে যেত তখন কিষণ আর সারদা গ্রামের গরিবদের দিয়ে দিত। একদিন কিষণ নিজের বাড়িতে স্মার্ট টিভি কিনে নিয়ে এলো। গ্রামে কারুর বাড়িতে স্মার্ট টিভি ছিল না। কিষণ মিষ্টি নিয়ে নিজের প্রতিবেশী ভানুর বাড়িতে গিয়ে পৌঁছলো। এই নিন ভানু দাদা, মিষ্টি খান। কিসের জন্য মিষ্টি নিয়ে এসেছিস? আজ আমি স্মার্ট টিভি কিনে নিয়ে এসেছি। স্মার্ট টিভি? এ আবার কেমন টিভি? এটা স্মার্টফোনের মতো কাজ করে। ভানু কিষণকে একদম সহ্য করতে পারতো না। কিষণ যখন চলে গেল তখন ভানু নিজের বউকে বলল, এদের কালী তো কামধেনু হয়ে গেছে। ওর দুধ আর গোবরের জন্যই তো এরা এত ধনী হয়ে যাচ্ছে। আর আমাদের এই অকর্মণ্য মহিষটা সারা দিনে মাত্র 2 লিটার দুধ দেয় আর একেবারে পাতলা গোবর দেয়। আর যখনই এদের বাড়িতে কোনো নতুন জিনিস আসে তখন আমাদের বাড়িতে মিষ্টি খাওয়াতে অবশ্যই আসে, আমাদেরকে জ্বালানোর জন্য। কাজ করলে কেমন হয়? এদের মহিষটাকে যদি আমরা চুরি করে নিয়ে চলে আসি? কি যা তা বলছো তুমি? হ্যাঁ, আরে তুমি একটা বোকা। ওই মহিষটাকে এখানে নিয়ে আসবে, তারপরে ওর গায়ে কোন একটা রং দিয়ে পেন্ট করে দিও
আর গ্রামের লোকেদেরকে বলে দিও যে বাজার থেকে একটা নতুন মহিষ কিনে এনেছো। কথাটা তো তুমি ঠিকই বলেছ। রাতে যখন কিষান আর সারদা ঘুমিয়ে পড়ে তখন ভানু লুকিয়ে লুকিয়ে ওদের বাড়িতে গিয়ে ঢুকে পড়ে। ও কালীর মুখটাকে দড়ি দিয়ে বেঁধে দেয় আর কালীকে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফিরে কালীর গায়ে ও ব্রাউন রঙের পেইন্ট করে দেয় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন কিষান আর সারদা ঘুম থেকে ওঠে তখন তারা দেখে যে তাদের কালী উধাও। হে ভগবান, আমাদের কালী কোথায় চলে গেল? বেচারা কিষান আর সারদা নিজেদের প্রতিবেশীদের উপরে একেবারেই সন্দেহ করলো না আর সারা গ্রামে নিজেদের মহিষকে খুঁজতে থাকলো। যখন সারা গ্রামে কালীকে পাওয়া যাচ্ছিল না তো বেচারিরা জঙ্গলে বসে কাঁদতে শুরু করলো। সেদিন দুজনে খাবারও খায়নি। কে জানে কালী কি অবস্থায় রয়েছে বেচারিটা। তখনই কিষান দেখলো যে জঙ্গলে একটা মহিষ দাঁড়িয়ে আছে। কিষান আর সারদা তার কাছে গেল, কিন্তু এ তো আমাদের কালী নয়। এ আমাদের কালী তো নয়, কিন্তু মনে হচ্ছে ভগবান একে আমাদের জন্যই পাঠিয়েছে। না হলে জঙ্গলে এমনি এমনি কি করে কেউ মহিষ খুঁজে পেয়ে যাবে? কিষান আর সারদা এই মহিষটাকে নিয়ে নিজেদের বাড়িতে গেল। পরের দিন সারদা যখন ঘুম থেকে উঠল তখন নিজের মহিষের গোবর দিয়ে ঘুঁটে তৈরি করতে লাগলো। গোবরের মধ্যে থেকে সে একটা সোনার বিস্কুট পেল। ওগো শুনছো, দেখো গোবরের মধ্যে থেকে একটা কি পেয়েছি। সোনার বিস্কুট? এটা মহিষের পেটে এলো কিভাবে? পরের দিন মহিষটা যখন গোবর দিল তখন তার থেকে আবার একটা সোনার বিস্কুট পেল। মনে হচ্ছে এই মহিষটা প্রত্যেক দিন নিজের গোবরের সাথে একটা করে সোনার বিস্কুটও বের করে দেয়। কিষান আর সারদা গোবরের সোনার বিস্কুট পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেল। তারা একটা বড় বাড়ি তৈরি করে ফেললো আর একটা গাড়িও কিনে ফেললো। আর ওইদিকে ভানু যখনই কালীর থেকে দুধ দুইতে বসতো তখনই কালী তাকে লাঠি মারতো। ভানু আর তার বউ লাঠি দিয়ে কালীকে খুব মারতো আর জবরদস্তি দুধ দুইতো। এ তো আমাদের নাজেহাল করে মারছে। ওখানে কত ভালোবেসে দুধ দিত, আর এখানে এত নাটক করে কেন বুঝতে পারি না। কিষানের তো কত বড় বাড়ি তৈরি গেছে আর তার একটা গাড়িও কিনে ফেলেছে। বুঝতেই পারছি না যে ওদের কাছে এত টাকা কোথা থেকে আসছে। ভানু রাতের বেলায় কিষানের ঘরে উঁকি মেরে দেখলো আর চুপচাপ কিষান আর তার বউয়ের কথা শুনতে লাগলো। আজ আমরা যা কিছু সব এই মহিষটার কৃপাতেই। যদি এ রোজ একটা করে সোনার বিস্কুট গোবরের সাথে না দিত তাহলে আমরা কখনোই ধনী হতে পারতাম না। আচ্ছা, এর মানে এই নতুন মহিষটার পেটের মধ্যে সোনার বিস্কুট রয়েছে। কিষান আর তার বউ যখন শুয়ে পড়ে তখন ভানু রাতের বেলায় ওদের ঘরে ঢুকে পড়ে আর সেই নতুন মহিষটাকেও খুলে নিয়ে নিজের বাড়ি নিয়ে আসে। ভানু সোনা পাওয়ার লালসায় মহিষটার পেটই চিরে ফেললো। মহিষটার পেটের মধ্যে একটাও সোনা ছিল না আর মহিষটা মারা গেল। তাড়াতাড়ি এটাকে ফেলে এসো, নাহলে আমরা মারা পড়বো। কিন্তু গ্রামের চৌকিদার তাকে থামিয়ে দিল। আরে এটা তো কিষান দাদার নতুন মহিষটা, তুমি একে মেরে ফেললে। চৌকিদার ভানুকে ধরে নিয়ে এসে কিষানের কাছে নিয়ে যায়। ভানু, তোমার থেকে তো এটা আশা করিনি, আর আমরা তোমায় কত ভালো মানুষ ভাবতাম। তার মানে আমাদের কালীকেও তুমিই চুরি করনি তো? আমায় ক্ষমা করে দাও, আপনার কালীকেও আমিই চুরি করেছিলাম। গ্রামে পঞ্চায়েত ডাকা হলো। পঞ্চায়েত ভানু আর তার বউকে গ্রাম থেকে বের করার নির্ণয় শুনিয়ে দিল।